দর্শক আসসালামু আলাইকুম। গত পরশুদিন মেজর ডালিমের সাক্ষাৎকার দেখছিলাম। সাংবাদিক ইলিয়াস হোসেন খুঁজে খুঁজে এই জাতীয় সাক্ষাৎকার নাই, খুঁজে খুঁজে বিভিন্ন লোকের চরিত্রের সার্টিফিকেট দেয়। যাই হোক, এখানে সে যাই করছে, একটা জিনিস যাদের কাছে পরিষ্কার হয়েছে যে বঙ্গবন্ধুকে হত্যা করার পিছনে শুধু বাকশালী একমাত্র কারণ ছিল না। বঙ্গবন্ধুকে আজও কালো এরকম ষড়যন্ত্রের শিকার হতেই হতো, সেটা বোঝা গেছে তার এই সাক্ষাৎকারে। কারণ 1971 সন থেকেই তারা একটা প্রিপ্ল্যান নিয়ে রাখছিল, যেটা তারা বক্তব্যে আসছে। এবং সেক্ষেত্রে মেজর জেনারেল জিয়াউর রহমানও তাদের সাথে কোরআন হাতে শপথ করছিলেন যে একযোগে কাজ করবেন। তাহলে বোঝা গেল সে বঙ্গবন্ধু দোষ করুক আর নাই করুক, তার দোষ তৈরি করার পিছনে একটা লোক ছিলই। তাকে কুবুদ্ধি দেওয়া, অতি উৎসাহিত করা, মানে সাবোরাস তৈরি করার জন্য একটা গ্রুপ ছিল সেই স্বাধীনতার পর থেকেই। আনালে হয়তো বঙ্গবন্ধু ঠিক এভাবে নাও হইতে পারতো, কারণ সারা জীবন যিনি জনগণের জন্য কাজ করছেন, তিনি হঠাৎ করে এরকম হবেন কেন? সেই বাক্স যদি ভালোও হয়, তাহলেও যেটা জনগণের সেন্টিমেন্ট আঘাত করে, এরকম কাজ কেন করবেন? তার মানে কি? এসব করার জন্য তাকে প্রলুব্ধ করা হয়েছিল। এরকম শুনছি যে জিয়াউর রহমান সেই বাক্সের সদস্যপদ নিয়েছিলেন। তার মানে এগুলো সবই ছিল ভণ্ডামি। যাই হোক, এখন আরও বড় যে একটা শেখ কামালের নামে একটা যে দুর্নাম প্রচারিত ছিল সব ক্ষেত্রে, এটা মনে হয় ওই সময় এই হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্যই এটা মার্কেটে ছড়ানো ছিল। আর নয়তো যিনি এখন 50 বছর পরে এখন এই স্বগতোক্তি করেন সাক্ষাৎকার দিয়ে, তাহলে 75-এর পর তো তারা সেই 96 সন পর্যন্ত মোটামুটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশেই ছিলেন। আমি জানি তার একটা গার্মেন্টস ছিল, মেঘনা গার্মেন্টস। আর এক খনি কর্নেল রশিদের ছিল পিপলস গার্মেন্টস গুলশানে। এনার গার্মেন্টসটা ছিল সম্ভবত শান্তিনগরে, মেঘনা গার্মেন্টস। এবং ইনি নিঃসন্তান। এনার একটা দুঃসম্পর্কের স্বাস্থ্য ভাইয়ের মেয়ে পালক পালেন। ওই মেয়ে যখন তার বাবার মার কাছে আসছিলেন, সেই মেয়েকে নেওয়ার জন্য উনি একবার আসছিলেন। আমি ওনাকে একবার দেখছি, তখনও তার চেহারা খুব জৌলাস। সেটা রামপুরে আসছিলেন, আমার মনে আছে। তার কিছুদিন পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তিনি পালিয়ে যেতে সক্ষম হন। তো এখনকার তার চেহারায় কিন্তু সেই আগে সেই ডালিমের রসার নাই। এখন মনে আছে যেন এক কাবুলিওয়ালা সাক্ষাৎকার দিতেছেন। এরকম এটাই নিয়তি। কারণ তার প্রতি যে একটা সেন্টিমেন্ট কিছু লোকের ছিল, যে তারা দেশের উদ্ধার করছে, বঙ্গবন্ধু জালেমের হাত থেকে বাঁচাইছে, বঙ্গবন্ধুকে জালেম অভিহিত করা এবং নিজেরা হিরো নামে পরিচালিত করা, বাকশাল থেকে জাতিকে উদ্ধার করা, এগুলো তো ছিল শুধু বানানো গল্প। কারণ এখন নিজের সাক্ষাৎকারই নিজে এটা প্রমাণ রাখলেন। কারণ হয়তো আগেই বললাম যে সে এটা মারার জন্যই তারা এরকম সাবরাস তৈরি করার পিছনে ছিলেন। এখন এই সব লোকদের কারণে আমাদের মতো লোকের জীবন ধ্বংস হয়ে গেছে। আমি আপনাদের একবার কোনো এক সময় বলছিলাম যে 71 সনে আমি ক্লাস 2-এ পড়তাম। আমার ভালো মেধার কারণে আমার স্যারেরা এই 50 টাকা মিষ্টি খাওয়ার জন্য দাবি করলেন এবং আমাকে ক্লাস 3-তে উঠাই দিলেন। সেই 50 টাকা তার মানে ধরে নেন 1 টাকা চাউলের কেজি ছিল, খেসা ডালের কেজি ছিল 3 টাকা 4 টাকা, লবণের কেজি ছিল 25 পয়সা থেকে 50 পয়সা, গুড়ের কেজি ছিল 5 টাকা। ওই সময়ের কথা বলছি। তাহলে স্বাধীনের পরে ঠিক আমার মনে আছে, আমাদের বাড়ি বড় একটা ঘর ছিল। সেই ঘরটা আমাদের গ্রামে যদি 10টা ঘর থাকে, তার ভিতরে একটা ছিল, অনেক বড় ঘর। নদীর পাড়ে বাড়ি ছিল, নদীর পাড়ে বসতাম।
69-এর বন্যায় দক্ষিণের অঞ্চলে যে প্রলয়ঙ্কারী বন্যা হয়েছিল, ওই বন্যায় লাখ লাখ মানুষ মারা গেছিল। ওই হাড়গুলো বড় বড় নৌকায় নিয়ে আসতো, বরিশালের দিকে যাইতো, এবং সেই গন্ধে তখন আমরা নাক চাপতাম আর মনে খুব কষ্ট পাইতাম, ফিলিংসটা নিয়ে যে কত লোক মারা গেছে। এবং আমার বাবার কাছে আমি শুনতাম, সে তো চাকরি করতেন, তিনিও রিলিফ বিতরণ করছেন, ওইসব লোক কীভাবে গাছে ঝুলে মরেছে, বিভিন্নভাবে মারা গেছে, এই খবরগুলো জানতাম, ওই কথাটা চিন্তা করতাম। এখন সেই যে স্বাধীনের সময় সে এক দুর্বসহ জীবন। আমার বাবা চাকরি করার কারণে তার আইডেন্টি কার্ড নিয়ে যদি সে ঘোরে তাহলে আর্মিরা তাকে কিছু বলবে না, আবার আইডেন্টি কার্ড যদি আর্মি মুক্তিযোদ্ধারা পায় তাহলে তাকে মেরে ফেলবে, এরকম একটা সমস্যা। তখন সমাধান দিলেন আমাদের এক দুঃসম্পর্কের বড় ভাই, যিনি আর এক হিসেবে আমাদের স্যারও ছিলেন, কারণ তিনি আমাদের এলাকায় পাঠশালায় মাস্টারি করাতেন এবং তার বেতনের একটা বড় অংশ আমাদের পরিবার থেকে দেওয়া হতো। তিনি মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করছেন, তার উপস্থিতির কারণেই কিন্তু আমাদের বাড়িটাকে টার্গেট করা হয়েছিল, কারণ তিনি আমাদের বাড়িতে বেশিরভাগ সময় কাটাতেন এবং বিভিন্ন লোক তার কাছে আসতো। সেজন্য যখন গান বোর্ড আসছে আমাদের বাড়িটাকে নিশানা করছে, এবং সেই আমাদের বাড়ি নিশানা করে আরও কিছু বাড়িঘর পড়াইছে। তবে এত দুঃখের ভিতরেও কিন্তু আমি পাকিস্তানি একটা রেজিমেন্টের প্রতি এখনও কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে মারে নাই। যখন বাংকারে লুকানো ছিলাম তখন ওই উর্দু ভাষা তো বুঝি না, একজনে বলছিল লেরকা এদার লেরকা হ্যায়, মানে ছোটো বাচ্চা কেঁদে উঠছে বাংকারের ভিতরে। আমাদের বড় একটা বাগান ছিল, ওই বাগানে কয়েকশো লোক লুকানো ছিল, আর একজন বলছে দাঁড়ায়। এই শব্দটা আসছে, ওই শব্দটা বলে আমার মা আমাকে বলছিলেন যে এবার রক্ষা নাই, এই বাচ্চা কাঁদছে, এখন ওরা ঢুকবে। কিন্তু ওই আবার কিছুক্ষণ বাদে পাইলাম যে কোনো সারা শব্দ নাই, শুধু আমাদের বাড়িতে টিনগুলো পুড়ে পুড়ে ওগুলো উড়ে উড়ে আসতে পড়ছিল। এবং সেটা তখন আর একটা ভয় ছিল যে ওই পোড়া টিন যদি আমাদের ওই বাংকারে এসে পড়ে, এরকম একটা ভয় ছিল। যে কেন বললাম, স্বাধীনের পরে সেই আমাদের ঘরে মাটির নিচে যে বড় পাত্র ছিল, এই পাত্রে চাল ছিল, মাটি পড়ার কারণে আংশিক চাল পড়ে গেছিলো, তারপরও কয়েক মন চাল আধা বড় অবস্থায় পাইছি। ওইটা এবং ক্ষেতের কুমড়া শাক, মরিচ এগুলো দিয়া খাইতাম, লবণ ছাড়া রান্না হইতো, গাছতলা ঘুমাইতাম, এরকম করে গেছে দিন। তাহলে মাঝে ৭৪ সালে বঙ্গবন্ধু কিছু সাহায্য সহযোগিতা করছে, ৭৩-৭৪-এ। সে সাহায্য সহযোগিতা পাইছে কারা? যাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তারা শুধু কমিটির মেম্বার চেয়ারম্যান হইয়া ওই সাহায্যগুলো তারাই বেশিরভাগ নিয়ে যাইত। আমরা যারা ভিকটিম আমরা পাইতাম খুব কম এবং নিম্নমানেরটা। আর বঙ্গবন্ধু ছাতু বরাদ্দ করছিল, সেই ছাতু ওরা বিভিন্ন নাম দিয়ে ওরা বেশিরভাগ নিত। আমরা হয়তো পাইতাম 5 কেজি, ওরা পাইতো 50 কেজি, এই বিভিন্ন নাম দিয়া। তখন বন্টনই তো তারা। বঙ্গবন্ধু এই চার্টার দলদের ঠিক করতে পারে নাই, এটা একেবারে রোড পর্যন্তই ছিল, এবং বঙ্গবন্ধুর ক্যাবিনেট থেকে রোড পর্যন্ত এই চার্টার দল ছিল, যার কারণে বঙ্গবন্ধু তার শাসনকাল অনেক দুর্নামে জর্জরিত হয়েছে। যে সেই ধরুন সেই বাসন্তীর কাপড় পরা, এই জাল পরা, সেই সাংবাদিক তো কিছুদিন আগে মারা গেলেন, কয়েক বছর আগেই রামপুর অঞ্চলে। তারপরে ৭৫-এ সেই 15ই আগস্ট এই যে সেনানীরা যারা বঙ্গবন্ধুর কাছ থেকে মুক্তিযোদ্ধা খেতাব নিয়েছে, যদি সে কামাল যদি কিছু নায়িকার এত বছর পরে বলে, অথচ তাহলে ৭৫ থেকে ৯০-৯৫ পর্যন্ত, ৯৫-৯৬ পর্যন্ত তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশে ছিল, এবং তারা দলও গঠন করছে। তাহলে একবারও কিন্তু স্বীকার করে নাই যে না আমার স্ত্রী মিম্মির এই ঘটনাটা মিথ্যা। তারা কিন্তু ওটাকে মনোসমর্থন দিয়ে রাখছে, কারণ তাদের সেন্টিমেন্ট, জনগণের সেন্টিমেন্ট তাদের দিকে নেওয়ার জন্য।
তো এতদিন পর যখন দেখছে যে স্ত্রী তো মারাই গেছে, এখন আর তার গায়ে বিলেমটা নিয়ে লাভ কি, এখন তাকে একটু ভালো করতে চাইছে, এখন স্বীকার করে। কিন্তু ইতিহাস তো সেই কামাল যেভাবে দুর্নাম এতদিন ছিল সেটা হয়তো কিছু রেস্কলন হবে, কিন্তু পরিস্থিতি তো যা ঘটার ঘটেই গেছে। তারা এই 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 জাতীয় কাজ করছে। এবং আমার মনে আছে জিয়াউর রহমান যখন মারা যায় তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি। ইন্টারমিডিয়েট পরীক্ষার কিছুদিন আগে, ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে এরশাদ ক্ষমতা নিলেন বিচারপতি আব্দুল সাত্তারের কাছ থেকে। তারপরই ছাত্রদের উপর আরম্ভ হলো হুলিয়া। আমরা পরীক্ষা অংশগ্রহণ করলাম। এক পর্যায়ে ওখানে আমরা যেহেতু আমি কলেজে ভাট পাইছিলাম এবং বিভিন্ন সভা সমিতিতে অংশগ্রহণ করতাম, বিভিন্ন জায়গায় তাদের একটা সংগঠন ছিল, সেজন্য পরীক্ষায় পড়াশোনা লেখালেখা মানে পরীক্ষায় অংশগ্রহণ করছি কিন্তু ঠিকমতো লিখতে পারি নাই। আবার কলেজের একটা প্রফেসরকে আহ্বান করার কারণে একটা গোলাগুলির ঘটনা ঘটছিল কলেজ মাঠে, তাতেও আমি টার্গেটে পড়ছিলাম। আমাদের এক ফিজিক্যাল স্যার, সে তো আসামি হয়ে গেছিলেন এবং রসায়নের স্যার। এখন অনুভব করি যে এই সব লোকগুলোর কারণে একটা দেশ ভিন্ন ধারায় চলে যায়। যেখানে বঙ্গবন্ধু সন্তানের মতো দেখতেন এবং মেজর ডালিম বেগম মুজিবকে মা ডাকতেন, তা সেখানে তার স্ত্রী মিম্মিকে ওরকম একটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন, তাকে মিলেই দিলেন এবং সেই গাজীর লোক দিয়ে মাপসা হইলেন, গাজীর গাড়িতে তার বাসায় বসে যাওয়ার মতো ব্যবস্থা করলেন। এবং মিম্মি কী এমন বড় মাপের ব্যক্তি ছিলেন যে একজন দেশের প্রধানমন্ত্রী এবং যিনি তাদের পারিবারিকভাবে তাদের সাথে আসা যাওয়া, সেই তার কথাটা রাখলেন না এবং জেদ নিয়া সে এই রকম একটা ধ্বংসযজ্ঞ করার জন্য, হত্যাকাণ্ড করানোর জন্য প্রলুব্ধ হলেন এবং এটা মার্কেটে ছড়িয়ে দিলেন যে এই কারণে আমরা এটা করছি। তার ইতিহাস তো কাউকে ক্ষমা করে না। একদিন পরে হলো মানুষ জানতে পারল ইলিয়াস সাহেব এই হিসাবে হয়তো তাকে হিরো করার জন্য চেষ্টা করছেন, কিন্তু আমি দেখছি যে আরও যতটুকু সিম্প্যাথি মানুষের ছিল তাদের এই কর্মকাণ্ডে সেটাও নাই। আমিও বলছি এক সময় যে বঙ্গবন্ধু যদি সাবধান থাকতেন তাহলে তার রাজনৈতিক কারণে হয়তো তার একটা কিছু ঘটতে পারতো, তো ওই সময় নাও করতো এবং এইভাবে পরিবার পরিজন সহ এভাবে ঘটতো না এবং দেশটাও একেবারে এরকম পর্যায়ে যাইতো না যদি তাদের বংশের কেউ বেঁচে থাকতেন ওই সময়, তাহলে এই ঘটনা নাও ঘটতে পারতো। আবার যারা খুনি তারা হয়তো এরকম একটা ধ্বংসযজ্ঞে ওই সময় জড়িত নাও হইতে পারতো বা পরিস্থিতি তৈরি নাও হতে পারতো। সেক্ষেত্রে এই ভ্যাগদারি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারা খেতাব নিয়েই বিভিন্ন সভা সেমিনার করতেন, বিভিন্ন জায়গায় সম্মানিত হতেন। হয়তো তাদের মনের ভিতর যাই থাকুক সেটা হয়তো আর মানে কার্যকরী করতে পারতেন না। সেই হিসেবে আমি বঙ্গবন্ধুর এটা ভুলই বলবো। যাই হোক, জীবনে অনেক কিছুই মানে দেখছি এবং নিজের উপর থেকেও সইছি যে মানুষের জীবনধারা একজন রাষ্ট্রনায়কের কারণে কোন পথে যায় এবং রাষ্ট্রনায়ক যেমন আছে আবার কুলাঙ্গার কিছু লোক, তারাও কোনো একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কত বড় ম্যাসাকার করতে পারে তারও প্রমাণ এরা রাখছিলেন। এই মিম্মি নামটা যেন ভবিষ্যতে আর কেউ না রাখে। এই ৭৫-এর মিম্মি দেখলাম আর ২-৩ বছর আগে সেই পটুয়াখালীতে এক মিম্মি দেখলাম, যে মিম্মি এখন ফাঁসির আসামি হিসাবে দিন গুনতেছেন। সেই তার একই টাইমে
2-3 জায়গায় বিবাহ এবং একটা শরীফ নামে এক ছেলেকে প্রকাশ্যে দিবালোকে হত্যাকাণ্ডে সহযোগিতা করার জন্য এখন জেলে আছেন এবং ফাঁসির আসামি হিসেবে আছেন। এই নামটা যেন ঘৃণিত নাম হয়। আর ডালিম তো মির্জাপুরের কাতারে পড়েই গেছে। হয়তো ডালিম নাম থাকবে, শরীফুল হক থাকবে, কিন্তু শরীফুল হক ডালিম আর হবে না, এটা ঘৃণিত নাম। আসসালামু আলাইকুম।